জামাত শিবির একটা গালি, রাজাকার গালি, আলবদর গালি, বাকশাল একটা গালি, হাওয়া ভবন একটা গালি, খাম্বা একটা গালি। হাওয়া ভবন না, আওয়ামী লীগ কি আওয়ামী লীগ একটা গালিতে এখন পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ তো এখন বলে না ওই কি যেন বলে ওটাকে জয় বাংলা, ধরেন জয় বাংলা একটা গালি হয়ে গেছে এখন এই পর্যন্ত। এরকম মানে খাম্বার ব্যবসাটা কিন্তু আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ মানে বদনাম হয়েছে তার মানে হোয়াট এভার মেবি। এখন এই যে জায়গাগুলো যে পলিটিক্যালি এইগুলো গালিতে পরিণত হয়ে গেছে, এখন ওইগুলোর পক্ষে বলার মতো আপনি যত কিছুই বলেন না কেন ওইগুলোর পক্ষে বলার মতো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সেটা বাকশালের পক্ষে বলতে যান, হাওয়া ভবনের পক্ষে বলতে যান, কিংবা আপনি যদি জামাত শিবিরের পক্ষে বলতে যান, রাজাকার আলবদরের পক্ষে বলতে যান, ইট ইজ অলরেডি পচে গেছে। তো যার জন্য এখন আমাদের যে এই যে ছাত্ররা যে নতুন বন্দোবস্তর কথা বলছে, নাও উই শুড টক অ্যাবাউট দ্য নিউ পলিসি, যে রাজনীতি যেভাবে হচ্ছে। তো সেখানে আলটিমেটলি নবীন এবং প্রবীণের একটা যে দ্বন্দ্ব, এটা প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশে এই মুহূর্তে। যেমন জামাত শিবির বা বিএনপি বা আওয়ামী লীগ তো নেই, বা জাতীয় পার্টি আওয়ামী লীগ তাদের গ্রুপটা নেই। এখন ফ্রন্টিয়ার লাইনে মূলত তিনটি গ্রুপ রাজনৈতিক শক্তি। এক নম্বরে যদি ভোট দেওয়া হয় 95% আপনার মেজরিটি সিট এটা বিএনপি পেয়ে যাবে, বাকিটা জামাত পাবে, এনসিপি কোনো একটা সিট পাবে। এখন পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, কিন্তু তারা অ্যাজ ইট ইজ যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে, তাদের হয়তো ধারণা, এটা সবারই হয়, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে, হুইল যাদের হাতে থাকে, তারা মনে হয়, তাদের কাছে মনে হয় যে তারা 100% লোক তাদের সাপোর্ট করে। তো এখন ওই যে তারা 1% সিট পাবে না বা ভোট কত পাবে আমরা এখনও জানি না, কিন্তু তাদের বিশ্বাস হলো যে বিপ্লব তারা করেছে, বিএনপি যেটা গত 17 বছরে পারেনি, 2006 থেকে যেটা পারেনি, তারা সেটা পেরেছে। সো তারা অনেক স্মার্ট, অনেক কোয়ালিফাইড, তাদের চিন্তা চেতনায় তারা যেমন নতুন বন্দোবস্ত একটা শব্দ উচ্চারণ করেছে। এখন এইরকম একটা ইউনিক শব্দ বিএনপি সারা জীবন বসে করতে পারেনি, ফলে তারা শ্রেষ্ঠতর। তারা মনে করছে যে নেপোলিয়ন বোনাপার্ট এট দ্য এজ অফ 21 সে যদি ফ্রান্সের সম্রাট হতে পারে, ফ্রেঞ্চ রেভলিউশনের নায়ক হতে পারে, 15 লক্ষ সোলজার তার কমান্ডার ইন চিফ হতে পারে, তাহলে আমাদের নাহিদ, সার্জিস তারা কেন পারবেন না? তারা তো নেপোলিয়নের চাইতে এই যুগে আরও বেশি আধুনিক। ওই যুগে তো ফেসবুক ছিল না, টুইটার ছিল না, তারা মুহূর্তের মধ্যে গুগল সার্চ করে পৃথিবীর সবচেয়ে মারিয়ানা ট্রেঞ্জে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত, যেখানে আটলান্টিক মহাসাগরের নিচে 2টা হিমালয় পর্বত ঢুকিয়ে দেওয়া যায়, তো ওই গিরিখাতের নিচে কোন মাছটি এই মুহূর্তে কী খাচ্ছে ওটা তারা বের করে দিতে পারে। এটা তো নেপোলিয়ন সাহেব পারতেন না। তো কাজেই তাদের অনেক বুদ্ধি, তারা অনেক বুদ্ধি। এবং আপনি দেখেন, একজন দেখলাম যে ইয়াং একটা টকশোতে সাবেক সচিব আবু আলম শহীদ, তাকে রীতিমতো চ্যালেঞ্জে জানিয়েছেন যে আপনারা তো একটা মোবাইল কী করে চালাতে হয় সেটাই তো জানেন না। তো কাজে এখানে মানে ডিফারেন্সটা হলো যে যারা গতানুগতিক ট্র্যাডিশনাল রাজনীতি করছেন, ব্যালট, নির্বাচন, ইলেকশন, সেই ইলেকশনে তাদের একটা হিসাব, সেই হিসাবে ধরেন তারা ধরে রাখছে আমরা 95% ভোটে আমরা জয়লাভ করব, এই 5% জামাত আসবে, এরকম একটা তারা চিন্তা ভাবনা করে চলছে। আবার অন্যদিকে জামাত শুধু তারা তাই ভাবছে নাকি? তাই ভাবছে। আর অন্যদিকে যারা এনসিপি যারা চালাচ্ছেন, তাদের ঘটনা হলো যে এখনও রাজনীতির অনেক খেলাধুলা বাকি। এর কারণ হলো আমাদের যিনি কমান্ডার ইন চিফ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তার মাথায় আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, গিজগিজ করে বুদ্ধি, এরকম একটা চাল দেবে, এরকম একটা বুদ্ধি কাজ করে ফেলবে যে বিএনপি 2 চোখে ধোঁয়া দেখবে, শুধু কুয়াশা ধোঁয়াশা, এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে বিএনপি ইয়ার নফসি করতে করতে তার যান চলে যাবে। কোন ফাঁক দিয়ে আমরা গ্রামীণ মানে ইউনিভার্সিটি নিয়ে গেছি, বিএনপি টেরই পাইনি। বিএনপি এখন আজ পর্যন্ত একটা ইউনিভার্সিটি নিতে পারেনি, তো আমরা সেটাকে নিয়ে গেছি। বিএনপির একটা কোনো লোক আজ পর্যন্ত একটা মানে যাকে বলে তাদের একটা লোনের রিশিডিউল করতে পেরেছে গত কয়েক মাসে, এরকম আমরা তো শুনি নাই। এই ওদের বিরুদ্ধে অভিযোগ ওই টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি, ময়লার ভাগাড়ের চাঁদাবাজি, এগুলো নিয়ে হচ্ছে। আর তারা সব সাবমেরিন কেবল নিয়ে, স্টারলিংক নিয়ে, সেই জো বাইডেন, বারাক ওবামা, তারপর শেষে এখন যিনি ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, তাদের উপদেষ্টাদেরকে নিয়ে যিনি খেলেন। তো এই তো বড় বিশ্ব চ্যাম্পিয়ন যাদের নেতা, তারা কোনো অবস্থাতেই গতানুগতিক রাজনীতি যারা করে তাদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করছে না। এখন এই দুইটা মেরুতে দাঁড়িয়ে, একজন ধরেন পদ্মার এপারে আর একজন পদ্মার ওপারে দাঁড়িয়ে, দুই পক্ষই বলতেছে আয় দেখাই দেবো, আমার গায়ে শক্তি বেশি,
কি হবে না হবে, কারণ মধ্যে তো বিশাল একটা পদ্মা স্রোত। এখন সেই স্রোতটা অতিক্রম করে একটা কাঙ্ক্ষিত মাকামে দুটো পক্ষ যে একত্র হবে, সেটা হলো একটা ইলেকশন। সেই ইলেকশনটা না আসা পর্যন্ত সমাধানে এগুলোর সমাধান হবে না। এই ধরনের বক্তব্য উভয় পক্ষই দিতে থাকবে এবং বলতে থাকবে, এবং জনগণ হিসেবে আমাদেরকে সেগুলো শুনতে হবে।